আমি কথা বলবো মূলত আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, মানুষের জন্য কাজ করা, এই যে বিষয়টা কিভাবে শুরু হলো, কিভাবে সামনে এগিয়ে এলো, এটার জন্য আমার ক্ষয়ক্ষতি বা ব্যয় বা বিনিয়োগ যেটাই বলেন, আর এটা হলো আমার বিপিডি ফাউন্ডেশন, বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটা সুন্দরঘোনা বাগেরহাটে অবস্থিত। আমরা শুধুমাত্র কেন কোকোনাট মেগা প্রজেক্ট নামে যে উদ্যোগটা নিয়েছি, বা নারকেলের উপর গবেষণা, নারকেল কীভাবে উৎপাদন বাড়ানো যায়, নারকেলের বহুমুখী পণ্য তৈরি করা যায়, ব্যবহার করা যায়, এটার উদ্যোগটা কেন নিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করব। নারকেল শুধু একটা আপনি লাগাবেন আর হয়ে যাবে এমন একটা ফসল নয়। নারকেল গাছ নিয়ে আমাদের বিশেষ করে বাগেরহাট অঞ্চলে কিভাবে ডেভেলপ করা যায় তার একটা সিনারিও আমি এখানে মূলত তুলে ধরার চেষ্টা করছি। তার আগে একটু আলোচনা করা দরকার যে আমাদের বিপিডি ফাউন্ডেশনটা মূলত কি। বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন হচ্ছে, আমরা গরিব মানুষ নিয়ে কাজ করি, গরিব মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করি, বাগেরহাটের এই অঞ্চলের অর্থনীতি নিয়ে কাজ করি। স্বাভাবিকভাবে আমি 2000 সাল থেকে বিভিন্নভাবে রক্তদানের সাথে জড়িত। আমি কোয়ান্টাম মেথড থেকে একবার রক্তদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছি। এটা হচ্ছে আমার রক্তদানে অবদান। আমি ডায়াবেটিস হওয়ার আগ পর্যন্ত আমি 18 ব্যাগ রক্তদান করেছি এবং রক্তদানের একজন সংগঠক হিসেবে বাগেরহাট, খুলনা, ঢাকায় পরিচিত ছিলাম এবং এখনো আছি। পরবর্তীতে রক্তদানের পাশাপাশি যেহেতু সামাজিক ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি, মানুষের মৌলিক অধিকার নিয়ে চিন্তা করি, আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা বিপিডি ফাউন্ডেশন করার জন্য আমরা ঢাকাতে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করি। তখন ওরা বলল যে আপনাদের একটা অফিস দরকার, তো আপনাদের ভালো হয় লোকালিটি থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন নেন। তখন আমরা বাগেরহাট যোগাযোগ করি এবং ফাউন্ডেশনের আওতায় আমাদেরকে একটা নিবন্ধন দেওয়া হয় 2007 সালে। তো 2000 সাল থেকে আমরা কার্যক্রম করতে করতে 2007 সালে মূলত আমরা একটা সরকারি স্বীকৃতি পাই। এই হলো আমাদের বিপিডি ফাউন্ডেশনের পথ চলা। আমরা দীর্ঘদিন কাজ করছি। এখানে আমার আরও 2 ভাই আছেন, আমার স্ত্রী আছেন, আমার বাপ মা সকলেই এখানে বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে সেবাদান করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের এই প্রতিষ্ঠানটা এগিয়ে আনার জন্য সবচেয়ে বড় যে ত্যাগ, তা হচ্ছে আমি ICMAB-তে স্টুডেন্ট ছিলাম। এখানে আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। আমি এখন স্টুডেন্ট, ওই স্টুডেন্ট অবস্থায় আমার হাতে জীবন অবসান হবে, কারণ ICMA-তে ভর্তি হলে শেষ হয় না, স্টুডেন্ট লাইফটা থেকে যায়। আপনি পাস না করলে তাদের কিছু আসে যায় না। তো 800 মার্কস কমপ্লিট 2000 মার্কসের মধ্যে। তার বুঝতে পারছেন যে ICM 2000 সাল থেকে 2025 সালে যদি 800 কমপ্লিট হয়, বাকিটা আর 25 বছর লাগবে। আমার বয়স 50 বা কাছাকাছি। যাই হোক, এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে বাগেরহাট অঞ্চলে যেহেতু আমার বাড়ি, নারকেল গাছ নিয়ে স্পেশালি ভাবার তেমন অবকাশ ছিল না। আমি যখন 2000 সালে আমরা বিপিডি ফাউন্ডেশনটা করলাম, তখন যেহেতু মানুষ নিয়ে কাজ করা, গবেষণা করা ব্রেনের ভিতর চলে আসে, আমি আমার এলাকায় দেখতে পেলাম যে অনেক জায়গা খালি পড়ে থাকে, যেখানে গাছ লাগিয়ে রাখলে
একটা উৎপাদন হয়। তো আমি কয়েকজন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তোদের বললাম যে দেখো কত জমি পড়ে আছে, মানুষ চাইলে এখানে দুটো নারকেল গাছ লাগাতে পারে, দুটো কলা গাছ লাগাতে পারে, তো উৎপাদন হয়। তখন ওরা মজা করে বললো যে তা তুমি এসে লাগাও। স্বাভাবিকভাবে কারো জমি তো আমি লাগাতে যেতে পারবো না, কিন্তু এই যে ফাঁকা জমিগুলোতে যদি আমরা ফলের গাছ লাগাই বা অর্থকরী ফসল লাগাই বা বনজ মানে কৃষিজ বা অর্থকরী বা ফলজ বনজ, যেভাবে আপনি ব্যাখ্যা করেন, ফলজ, বনজ বা কাঠের, আর হচ্ছে অর্থকরী ফসল, ঠিক আছে, এইভাবে বিভিন্নভাবে সেগ্রিগেট আমরা করতে পারি। আপনি যেভাবেই করেন, একটা ফাঁকা জায়গায় যদি একটা মেহগনি গাছ বা মেগনি গাছ বা একটা যে কোনো কাঠের গাছ লাগানো থাকে, 20 বছর পরে একটা গাছে 20 থেকে 30,000 টাকা দাম হয়ে যায়। একটা নারকেল গাছ উৎপাদনে আসতে গেলে মিনিমাম 10 বছর সময় লাগে নারকেল আসতে। তো যদি একটা গাছ আপনি আজকে লাগিয়ে রাখেন, 10 বছর পরে যখন ফল আসতে শুরু করবে, আল্লাহ চাইতো গাছটা যদি মরে না যায়, 100 বছর পর্যন্ত এখান থেকে ফল পাওয়া সম্ভব। তাহলে এই ফাঁকা জমিগুলোতে যদি আমরা নারকেল গাছ, সুপারি গাছ, কাঠের গাছ, ফলের গাছ লাগাই, তাহলে আমরা নিজেরা যেমন উপকৃত হব, আমরা অতিরিক্ত যে ফসলটা থাকবে এটা আমরা বিক্রি করতে পারবো। দেশের অন্যান্য অঞ্চলে যাদের চাহিদা দরকার তারা সেটা খেতে পারবে। আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে বলি, কোভিড-19 সমস্যার পরে ডাক্তাররা প্রেসক্রিপশন করা শুরু করলেন যে তোমরা ডাবের পানি খেতে পারো। ফলে বাজারে ডাবের দাম আকাশচুম্বী হয়ে গেল এবং দ্রুত মার্কেট থেকে ডাব ফুরিয়ে গেল। কারণ ডাব গাছে একটা ডাব হবে, কাটবে, আবার একটা ডাব হবে, এটাই তো নিয়ম। তো হঠাৎ করে যদি চাহিদাটা বেড়ে যায়, যোগান তো সেভাবে গাছে হয় না। আর ডাব গাছ সাধারণত চাষ করা যায় না ওইভাবে, বাণিজ্যিকভাবে আমাদের দেশে ডাব বা নারকেল চাষ করে না। বাড়ির আঙিনায় বা খালি জায়গায় কেউ শৌখিনভাবে 2-4টে গাছ লাগায় রাখে, নারকেল হয়, একটু নারকেল খেলো, পিঠা খেলো বা বিভিন্নমুখী কাজ করলো, বাড়তি হলে ব্যাসে। এই হচ্ছে বাগেরহাট অঞ্চলের নারকেলের অতি বাস্তব চিত্র। কিন্তু কোভিডের পরে যখন ডাবের চাহিদা বেড়ে গেল, গ্রামের আমাদের অঞ্চলের যে ডাব, যেহেতু ডাবগুলো ঢাকায় আসে, দেখতে পেলাম বাড়িতে কয়েকদিন পর পর ডাব কেনা লোকজন এসে ঘরে যে ভাই যা আছে ওই অবস্থায় দেন, আমি পেড়ে নিয়ে যাই। মানে গ্রামের ছোট ডাবটা বলে মুসি বা এই জাতীয় ছোট ছোট যে ডাব, এগুলো সব কেটে কেটে নিয়ে যাওয়া শুরু করলো। ফলে যেটা হলো, ডাবের বাজারে আগুন, এদিকে উৎপাদন নাই। ফলে নারকেল, ডাব থেকে যে নারকেল হবে, নারকেলের পরে যে আরও কিছু শিল্প ইন্ডাস্ট্রি নির্ভর, যেমন নারকেল তেল, সোবরা শিল্প বা মালাই বা নারকেলের ভিতরে যে যে নারকেলের যে আচারটা থাকে, আমাদের বাগেরহাটের ভাষা বলে, এইগুলো যারা করছে তারা সমস্যা পড়ে গেছে। যেমন নারকেলের সোবরা থেকে জাজিম তৈরি করা হয়, সুতো তৈরি করা হয়, এরকম বেশ কিছু কাজে নারকেলের বহুবিধ ব্যবহার আছে। তো তখনই আমার মাথার ভিতর একটা বিষয় আসলো যে আমরা নারকেল গাছ আমার বাড়িতে যে জমি আছে তাতে স্বাভাবিকভাবে 50-এর উপর নারকেল গাছ আছে। পরবর্তীতে আমরা এটারে বাড়িতে যেহেতু কিছুদিন মা মারা যাওয়ার পরে আমরা একটা বিল্ডিং তুলি, আমার ছোট 2 ভাই মিলে, এবং আমি আর একটা তুলি। এই পরপর দুটো বিল্ডিং তোলাতে এখানে প্রায় 6 থেকে 7টা নারকেল গাছ কাটা পড়ে। পরবর্তীতে আমি যেটা লক্ষ্য করলাম যে আমাদের ফলন্ত নারকেল গাছ ছিল প্রায় 40টা, অথচ আমাদের মা মরে যাওয়ার পরে আমি যখন বাড়িতে একটু যে নারকেল খেতে চাচ্ছি বা বাচ্চাদের নিয়ে নারকেল পারতে চাচ্ছি, তখন দেখছি যে যেসব গাছে মা
প্রতি বছর অনেকগুলো টাকা নারকেল বেচতেন, সেখানে কোনো নারকেল নেই। কেন নারকেল নেই এটা আমি বুঝতে পারছিলাম। যেহেতু আমি ঢাকায় থাকি, অনেকদিন ঢাকায় থাকার জন্য গ্রামের নারকেল গাছ নিয়ে তো আমার স্বাভাবিকভাবে এত সচেতন থাকার কথা না। পরবর্তীতে যেটা দেখলাম যে আমার পাশের বাড়ির নারকেল গাছের নারকেল আছে, তাদের গাছের যে মাথা, মানে ওরা বলে মাটি, গ্রামের ভাষায় বলে মাটি, এই মাটিটা সম্পূর্ণ পরিষ্কার, কিন্তু আমাদের নারকেল গাছগুলো পরিষ্কার না। মানে এখানে নারকেলের যে কানি বা নারকেলের পাতা, এগুলো ময়লা হয়ে এর ভিতরে আসলে নারকেল দাঁড়ায় না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে নারকেল গাছগুলো পরিষ্কার করতে হবে। তখন বললো যে লোকজন বললো, না এখন আর নারকেল গাছ নিংড়ের সময় নেই, আপনাকে আর আগামী বছর আশ্বিন মাস আসলে তখন নিংড়ে দেবে। আমি 1 বছর পিছিয়ে গেলাম। আমি পরবর্তী স্টেপে এসে নারকেল গাছগুলো পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পরে আমার যেটা মনে হলো, এই যে নারকেল গাছ নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার চোখ সবসময় নারকেল গাছের দিকে যায়। সেটা ঢাকায় হোক, বাগেরহাটে হোক, রাস্তাঘাটে যখনই দেখি নারকেল গাছের পরে আমার একটা আগ্রহ আস্তে আস্তে জন্ম দেয়। এবং আমাদের এলাকায় নামকরা সম্পদশালী লোক, আমাদের হাজিবাড়ি, আমাদের হাইমা ভাই বা আমাদের সিনিয়র বড় ভাই, ওনারা এলাকার নামকরা ধনী লোক, টাকা পয়সা বলেন, জায়গা জমিতে বলেন। তো আমি ওনাদের একটা জমির পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি কি একটা বেশ ব্যাপক, ধরেন 1 বিঘা জমির পরে নারকেল গাছ লাগানো, কিন্তু এই নারকেল গাছের গোড়ায় যে মাটি, এই মাটি সরে গেছে। নারকেল গাছের গোড়ায় লোকজন যাতায়াত করে, অনেক জমি থাকলে মানুষের যা হয় ওইভাবে নিয়ন্ত্রণ নাই। এখানে নারকেল গাছের মাটিগুলো বা মাথাগুলো প্রায় 90% নারকেল গাছের মাথা মরে গেছে। কোনোটার মাঝখানে যে গ্রামে বলে যে যে পোকায় ধরে খেয়ে ফেলছে। আমি ধরে নিলাম যে বড় লোকদের গাছ, এটা তারা যত্ন করার সময় পায় না, এইভাবে নারকেল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরে আপনি যদি একটা নারকেল গাছের দিকে, নারকেলের কথা চিন্তা করেন, একটা নারকেল 150 থেকে 200 টাকা যেন তেন জায়গায়, মানে যে কোনো কমন জায়গায়। কিন্তু এটা যদি গুলশান বানানোই হয় বা আরেকটু ডিপার্টমেন্টাল স্টোরে হয়, তাহলে হয়তো 300-400 টাকা একটা নারকেল বা ডাব বিক্রি হচ্ছে। সেখানে এই নারকেলগুলোর বাংলাদেশের বিরাট একটা অংশ বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর বা বরিশাল বা বরগুনা, এই জেলাগুলো বা নোয়াখালী, সমুদ্র পাড়ের যে লবণ জলের হাওয়া, এই হাওয়ায় নারকেল চাষের জন্য উপযুক্ত এবং এটার ফলন ভালো হয়, সুমিষ্ট হয়। যে কারণে নারকেল চাষের জন্য আমি বলতে পারি বাগেরহাট একটা উপযুক্ত জায়গা। আমরা যদি অন্য ডিস্ট্রিক্টের কথা চিন্তা না করে শুধু বাগেরহাটকে নিয়ে ভাবি, তাহলে দেখতে পাই যে আমাদের বর্তমানে যে নারকেল গাছগুলো আছে, যে নারকেল গাছগুলো ফলন হচ্ছে, এই ফলন যদি আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ করতে পারি বা আরও বাড়াতে পারি, তাহলে আমাদের অঞ্চলের নারকেলের পরে, যেহেতু ঢাকা শহরের বিরাট একটা অংশের মানুষ রোগ ব্যাধির পথ্য হিসেবে ব্যবহার করে, বিশেষ করে কোভিডের পর ঢাকা শহরে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে মানুষ। আমি নিজেও গত 1 মাস ধরে আমি চিকুনগুনিয়ার ব্যথায় হাঁটতে চলতে পারি না, আমার এই গিরে গিরে কিন্তু ব্যথা এখনও। যাই হোক, তাহলে এখানে বাতাবি লেবু, তারপরে মালটা, আমরা, এই জাতীয় খাবার, মানে ভিটামিন সি যুক্ত খাবার ডাক্তাররা রেফার করেন, এবং ডাবের পানি, প্রচুর পানি খেতে বলেন, লিকুইড খাবার। তো স্বাভাবিকভাবে একটা ডাবের দাম যদি 200 টাকা হয়, মানুষ কীভাবে এটা সাধারণ মানুষ কিনে খাবে? তো 200 হোক 300 হোক, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু যোগানদার, আমরা যদি ব্যাপকভাবে নারকেল উৎপাদন করতে পারি, তাহলে আমরা লাভবান হচ্ছি, আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। আমাদের যেসব জায়গায় পতিত থাকে, সাধারণত দেখা যায় যে বাড়ির আঙিনা, যেখানে হয়তো 2-4টে নারকেল গাছ দাদা দাদিরা লাগিয়ে গেছেন, ওই নারকেল হচ্ছে তো হচ্ছে, আমরা ওটাই খাচ্ছি। আরেকটা সমস্যা গ্রামে,
বেশ কিছুদিন তো দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে তাল গাছগুলো মানুষ কেটে কেটে বিভিন্ন কাজে ব্যবহার করার পরে তাল গাছ গ্রামে খুব একটা দেখা যায় না। তো সেজন্য আমরা যদি তাল গাছ, তারপরে নারকেল গাছ, তারপরে খেজুর গাছ, দেশি যে খেজুর, এগুলো চাষ বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে আরেকটা দিগন্তের উন্মোচন করতে পারবো। বিশেষ করে আপনি দেখেন, আমরা যদি খেজুরের গুড়ের কথা বলি বা তালের গুড়ের কথা বলি, আমরা ছোটবেলায় দেখতাম সকালবেলা ভোরে আমাদের যাদের সিনিয়র লোকজন ছিলেন তারা এগুলো কাটতো, আমরা সকালবেলায় এগুলো খেতাম। বা গ্রামে জানেন তালের নাস্তা বা রসের পায়েস, এগুলো এখন কিন্তু আর গ্রামে পাওয়া যায় না বা খাওয়া হয় না, কারণ এগুলো নাই। 1 কেজি খেজুরের গুড় 800-900 টাকা দাম, কিন্তু উৎপাদন যেখান থেকে হবে সেই গ্রামে কিন্তু খেজুর গাছ এখন আর নাই, কারণ মানুষ এগুলোরে কেটে কেটে জমি পরিষ্কার করে অন্য ফসল তৈরি করে। একটা তাল গাছ লাগালে মিনিমাম 10 বছর লাগে তার নিচের গোড়া উঠতে, মাটি থেকে উপরে উঠতে। মানে যে গাছটা দেখা যায় এটা 9 বছর লাগে মাটি থেকে শুধু এই গ্যাপটা হতে। তাহলে একটা তাল গাছ আসতে হয়তো 20 বছর সময় লাগে তাল হতে। আমরা চাইলে একটা তাল গাছ লাগালেই তাল গাছ খেতে পারবো না। তো আমরা যারা দেশ নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, আমরা যদি এভাবে এগিয়ে আসি যে আমাদের যেসব গাছপালা হারিয়ে যাচ্ছে বা যে অঞ্চলে যেসব গাছ ভালো জন্মে সেগুলো অর্থকারী ফসল হয় বা কাঠের গাছ হয়, সেগুলো লাগিয়ে যদি আমরা গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামীণ উন্নয়ন করতে পারি, গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি, তাহলে আমাদের অর্থনীতির ম্যাক্রো লেভেলে যদি উৎপাদন হয়, মাইক্রো লেভেলে উৎপাদন হয়, তাহলে ম্যাক্রো ইকোনমিতে বা সামষ্টিক অর্থনীতিতে এটার একটা ব্যাপক প্রভাব পড়বে। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে, একটা নারকেল যদি আপনি 200 টাকা দাম হয়, সেই গাছটা মানে নারকেলটাকে মাটির নিচে লাগাচ্ছে না লাগানোর ফলে নতুন নতুন চারা উৎপাদন হচ্ছে না, নারকেল গাছ কিন্তু প্রতি বছর কমছে। যেহেতু নারকেল গাছ লাগালেই নারকেল হয় না, সময় লাগে, এর ফলে আমাদের অঞ্চলের অনেক তেলের মিল বলেন বা এরপরে নির্ভর করে যে সোবড়া বা খোল দিয়ে বিভিন্ন রকমের সার তৈরি হয়, এগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের উচিত এটার একটা সমাধানে আসা। তার সমাধান করতে গেলে কি করতে হবে? সবচেয়ে ভালো হয় যদি গভর্নমেন্ট এগিয়ে আসেন। গভর্নমেন্ট যদি তার যেসব বন বিভাগের অফিসগুলো আছে, যেখান থেকে তারা চারা উৎপাদন করে বিক্রি করেন কম দামে অথবা ফ্রি দেন, এইগুলোর যদি মডিফাইড করেন, নারকেলের চারা উৎপাদন বা তালের চারা উৎপাদন, খেজুরের চারা উৎপাদন যদি বাড়ান এবং ফ্রি দেন বা ভর্তুকি দিয়ে দেন বা কম দামে দেন, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আর প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনারা আমাদের কাছে কেন আমরা এই উদ্যোগ নিলাম, তাহলে বলতে পারি, আমরা যদি নারকেলের চারা উৎপাদন করতে পারি, নারকেলের চারা একটা নারকেল কিনতে গেলে 120 থেকে 130 টাকা একটা ভালো মানের নারকেল লাগে। তাহলে এই নারকেলটা যদি আমরা চারা হিসেবে উৎপাদন করি, আমরা যদি এই চারাটা বিক্রি করি হয়তো 150 টাকা বা 130 টাকা বেচবো, নিশ্চয় আমরা কস্টিংয়ের নিচে নামলে আমাদের ক্যাপিটাল কমে যাবে, যেহেতু আমরা ওন সোর্স দিয়ে আমরা কাজটা করব। এখন আমরা যদি ব্যাপক আকারে উৎপাদন করতে পারি, ফর এক্সাম্পল আমরা যদি 10,000, 20,000, 30,000 চারা উৎপাদন করতে পারি বা বছরে 1 লক্ষ বা 2 লক্ষ চারা উৎপাদন করতে পারি, তাহলে আমরা যদি 10 টাকা করে প্রফিট করতে পারি, তাহলে আমার মনে হয় এখানে আমাদের এই প্রজেক্টটা সাস্টেনেবল বা টেকসই হওয়া সম্ভব। এবং যেহেতু নারকেলের একটা চারা নার্সারিতে গেলে 400 থেকে 800 টাকা চায়, এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ নারকেলের চারা কিনতে পারছে না বা কিনতে চাচ্ছে না, অথবা এই নারকেলের চারাগুলো আর রোপণ করা হচ্ছে না। ফলে আমরা যদি বাজার দরে নারকেলের চারা না দিয়ে
আমরা যদি বাজার দামের থেকে অনেক কমে মানুষের ক্রয় ক্ষমতার ভিতর রেখে যদি একটা নারকেলের চারা দিতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের গোলটা ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে। প্লাস আমরা যদি এটা নিয়ে কাজ শুরু করি, হয়তো আমাদের পাশে গভর্নমেন্ট এসে এগিয়ে আসবেন, সাপোর্ট করবেন যদি করেন, কিংবা অন্যান্য দাতা সংস্থাও আছেন, তারাও যদি মনে করেন যে হ্যাঁ কাজটা ঠিক আছে, এলাকায় নারকেল গবেষণা করার জন্য বা উৎপাদনের জন্য, রোগ বেলার জন্য একটা সংস্থা কাজ করছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। যদি আমরা তেমন কোনো সুযোগ পাই বা সমাজের অনেক ভালো মানুষ আছেন তারাও চান দেশের উন্নতি হোক, দেশের অর্থনীতিতে পরিবর্তন আসুক, তাহলে তেমন কোনো সাপোর্ট পেলে আমরা অবশ্যই এটাকে বিনামূল্যে দিতে পারবো বা আরও কম দামে দিতে পারবো। তো সেই লক্ষ্য নিয়ে আমরা বাগেরহাট অঞ্চলে নারকেল চাষের পদ্ধতি, উন্নত জাত বা উন্নত জাতের গবেষণা করে বের করা, বা রোগ বেলায় বা এটার মার্কেটিং, বা আমরা বহুবিধ আর কীভাবে এটাকে ব্যবহার করতে পারি, বিশেষ করে আমাদের যেসব শিল্প ইন্ডাস্ট্রি বাগেরহাটে গড়ে উঠছে নারকেলের পরে, আমরা যদি নারকেল গাছের যোগান বাড়াতে পারি, আমাদের যেসব গাছগুলো আছে সেগুলো যদি আমরা মানুষকে বোঝাতে পারি যে এগুলো যত্ন না করলে নারকেল হয় না, এগুলো অন্যান্য গাছের মতো না যে আপনি লাগায় রাখবেন আর হবে, এগুলো যত্ন করতে হয়, টেক কেয়ার করতে হয়, করলে উৎপাদন বাড়ে। তো এইভাবে আমরা যদি মানুষকে বোঝাতে পারি, আমার বিশ্বাস বাগেরহাট অঞ্চলে নারকেলের উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে আমাদের এই অঞ্চলে অর্থনৈতিকভাবে আরেকটা দুয়ার খুলবে বলে আমি মনে করি। আপনাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাপোর্ট করুন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ।